অপারেশন সিঁদুরের পর নরেন্দ্র মোদীর বঙ্গ সফর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তিনি সভা করেছেন। তার ঠিক দুদিন পরেই কলকাতায় সভা করেছেন অমিত শাহ। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই সভা থেকে একটা কথাই একদম স্পষ্ট উঠে এসছে, 2026-এ বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তাদের এমনটাই কিন্তু দাবি। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন সাংসদ কোচবিহার, বর্তমানে ইউনিভার্সিটির চেয়ারম্যান। পার্থদাকে উত্তর সংবাদে স্বাগত। নমস্কার। বলছিলাম একদম সরাসরি প্রধানমন্ত্রীর সভা উত্তরবঙ্গে, তারপর দক্ষিণবঙ্গের সভা হলো অমিত শাহের। দুটো সভা থেকে একটা স্পষ্ট কথা, তৃণমূলের দুর্নীতি তারা একদম প্রকাশ্যে নিয়ে আসছেন এবং 26-এ তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসছে, একদম তারা সরাসরি বলছেন। আসলে পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বঙ্গ সফর দুটো বিষয়কে স্পষ্ট করে। একটা হলো, এটা থেকে বোঝা যায় যে ভোট আসছে, তাই বাংলায় তাদের ঘন ঘন আসতে হবে। আর দ্বিতীয় হলো অপারেশন সিন্দুরের আড়ালে রাজনৈতিক প্রচার। অপারেশন সিন্দুর যেখানে সেনাবাহিনীর বীরত্ব, সেটাকে নিজেদের বীরত্ব বলে চালিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট। তারা যত কোশি করে এই ভোটের আবহে, ভোটের আগে বাংলায় আসবে, এই ধরনের বাংলাকে কালিমালিপ্ত করবার চেষ্টা করবে, বাংলার মানুষ তত বাংলা বিরোধী বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কি মনে করছেন, কতটা হাওয়া ঘুরবে বিজেপির পালে, কতটা আরও বেগ দেবে এই সফরগুলো? দেখুন, 2019-এর পরবর্তী সময়ে একটা অংশের মানুষের মধ্যে ধারণা হয়েছিল যে বিজেপি বাংলা ক্ষমতায় আসবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃঢ়তা সব কিছুকে কিন্তু নস্যাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। এবং এবার 2026-এ আরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন এবং বিজেপি যে 77টা আসন পেয়েছিল তারা ডাবল ডিজিটে পৌঁছতে পারবে কিনা সেটাও কিন্তু সম্ভাবনা ক্ষীণ। লোকসভায় বিজেপির ভরাডুবি হলেও উত্তরবঙ্গে শুধুমাত্র কোচবিহার সিটটা বাদ দিলে বাকি সবগুলোই কিন্তু বিজেপি জিতেছে। না, এটা ঠিক যে উত্তরবঙ্গের একটি সিট বাদে সবকটিতে বিজেপি জিতেছে, কিন্তু আপনি ভোটের যদি পার্সেন্টেজ দেখেন, যে চা বাগিচায় যেখানে একসময় বিজেপির শক্ত সংগঠন ছিল, সেখানেও কিন্তু আমাদের ভোট বেড়েছে। পরবর্তী সময়ে মাদারিহাট উপনির্বাচন আমরা লক্ষ্য করেছি, তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে জয়যুক্ত হয়েছে এবং বিজেপির কাছ থেকে আদিবাসী সমাজও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। জন বার্লার মতো আদিবাসী সমাজের একজন নেতা, যিনি বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং স্পষ্ট বলেছেন যে কিভাবে বাংলায় উন্নয়ন আটকে দেওয়া হয়। চা বাগিচা এলাকায় যেখানে একটা হাসপাতাল তৈরি করার উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন, সেটাকে কীভাবে আটকে দেওয়া হয়েছিল। এ ধরনের আদিবাসী বিরোধী, রাজবংশী বিরোধী এবং সাধারণ মানুষের বিরোধী কর্মসূচি বিজেপি বারে বারে গ্রহণ করেছে, সেটা মানুষ উপলব্ধি করতে শুরু করেছে এবং চা বাগান বন্ধ, চা বাগানকে খোলার যে কথা একসময় প্রধানমন্ত্রীর মুখে আমরা বারে বারে শুনতাম, এবারের এই সভায় আলিপুরে এসে সে নিয়ে তিনি কিন্তু রাগ আড়েননি। তাদের ব্যর্থতা বারে বারে ঢেকে শুধুমাত্র তৃণমূলের গালমন্দ করাটাই তাদের মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং অপারেশন সিন্দুর যেখানে সেনাবাহিনী বীরগাথা বা বীরত্ব, তাদের জন্যে আমাদের এই সাকসেস, যেটা বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধি বিদেশে পাঠিয়ে বিদেশের সম্মুখে দেশের হয়ে সওয়াল করছে, সেখানে প্রধানমন্ত্রী অমিত শাহ এসে বাংলার গালমন্দ করছে। এই বৈপরত্য মানুষ উপলব্ধি করছে এবং সেখান থেকে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী বলছেন যে বাংলায় নারী নিরাপত্তা নেই, বাংলায় শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, বাংলার বিভিন্ন দুর্নীতি একদম প্রকাশ্যে বলছেন। অমিত শাহ গতকাল বলছেন যে বিভিন্ন মন্ত্রীদের, নেতাদের ঘর থেকে নোট গুনতে গুনতে যন্ত্র পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছে। একদম সরাসরি জিনিসগুলো সামনে আনছে। এগুলো কি মানে সত্যি নয় মনে করছে? না, কিছু অভিযোগ তো নিশ্চিত উঠছে, সেগুলো তদন্ত চলছে। সিবিআই, ইডি তো নিজেরাই তদন্ত করছে, এখনও কিন্তু কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি। এবং আমরা বলি যে কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তৃণমূল কংগ্রেস গ্রহণ করবে। কিন্তু একটা কথা বলুন তো, আজকে গুজরাটের একজন মন্ত্রীর 2 ছেলে তারা দুর্নীতির কারণে অ্যারেস্ট হয়ে গেল আর জামিন পেয়ে গেল, আবার অ্যারেস্ট হলো। আমরা বিজেপির বহু নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনেছি এবং যারাই বিজেপিতে যোগদান করছে তাদের দুর্নীতি মুক্ত হয়ে যাচ্ছে। আজকে অজিত পাওয়ার থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী শুরু করে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু আজকে তারা কিন্তু তাদের নেতৃত্ব দিচ্ছে, কেউ উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। এটাই দ্বিচারিতা বিজেপি। আর বিজেপি যে কথাগুলো বলছে, আজকে মণিপুরে যে ঘটনা 1 বছর ধরে চলছে, সেখানে
নিয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য নেই কেন, বা সেখানে প্রধানমন্ত্রী কখনো যাচ্ছেন না কেন, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কেন? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন জায়গায় মহিলাদের যে উপর অত্যাচার, সেটা স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে নারীরা সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর তারাই যখন বাংলার দিকে এই ধরনের প্রশ্ন তোলে, মানুষ স্বভাবতই সেটা নিয়ে বিদ্রূপ করে। মানুষ বুঝতে পারে যে শুধুমাত্র রাজনীতি করার জন্যই রাজনীতি করছে বিজেপি। 2016 সালের যে এসএসসি প্যানেলটা বাতিল হলো, এই যে আন্দোলন করছে, দেখলাম অর্ধনগ্ন অবস্থায় তারা আন্দোলনে যাচ্ছে, তাদেরকে পুলিশ পেটাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। সেম একদিকে বলছেন যে রিভিউ পিটিশন আছে। এই এত যে জলঘোলা হচ্ছে, প্রায় এক প্রকার তো তাদের চাকরি হয়তো ফিরে পাবে কি পাবে না সেটা একটা সংশয়ের মধ্যে আছে। এই বিষয়টা যে হলো, এটা তো দুর্নীতির কারণেই একদম স্পষ্ট মনে করছেন। দেখুন এই বিষয়ে নিয়ে তো বিভিন্ন অভিযোগ উঠেছে। সিবিআইও তদন্ত করেছে। সিবিআই তদন্ত করে কেন বিষয়টাকে স্পষ্ট করতে পারেনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা থেকে যাতে উঠে আসা যায় তাই জন্যে তিনি কিন্তু প্রচেষ্টা জারি রেখেছেন দুভাবে। একদিকে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট বা আদেশ তাকে মান্যতা নিয়ে পুনরায় পরীক্ষার ব্যবস্থাপনা, অন্যদিকে রিভিউ পিটিশনের এই পথ খোলা রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বতোভাবে প্রয়াস জারি রেখেছেন এই বিরুদ্ধ পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ করা যায়। আর বিজেপি সহ সিপিএম বা বিরোধী দলগুলো তারা এটা নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন, এবং খানিকটা বিজেপি সিপিএমের এই ঘন ঘন কোর্টে যাওয়ার এই বিষয় থেকে কিন্তু এই মানুষগুলোর আজকে এত হয়রানি হলো। এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট যে কারা চাকরি খেয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা বলছি যে দুর্নীতি কেউ যদি করে থাকে তাদের বিরুদ্ধে সিবিআই সঠিকভাবে তথ্য প্রমাণ পেশ করে তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ করো, কিন্তু যারা নির্দোষ, যারা দোষ করেনি তারা কেন সাফার হবে, এটা কিন্তু আমাদেরও প্রশ্ন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় থেকে উত্তরণের জন্য তিনি দুটো পদ্ধতি অবলম্বন করেছেন। একটা কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত রিভিউ পিটিশনের আইনি পদক্ষেপ করা। আপনাদের দলের সম্পদ প্রাক্তন জেলা সভাপতি বীরভূম অনুব্রত মণ্ডল পুলিশকে যেভাবে গালাগাল করলেন, নিন্দায় সেটা মুখে নেওয়া যায় না। পুলিশ সেভাবে সক্রিয় নয়, তিনি হাজিরা দিচ্ছেন না, আজকে তৃতীয় দিন পড়ে গেল। কীভাবে দেখেন গোটা বিষয়টাকে? দেখুন এখানে দল তার অবস্থান স্পষ্ট করেছে। অনুব্রত মণ্ডল ইতিমধ্যে ক্ষমা চেয়েছে এবং পুলিশি প্রক্রিয়াও চলছে। এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব যে এ ধরনের আইনি পদক্ষেপ বা দলীয় পদক্ষেপ সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়। অন্য কেউ করতে, ধরুন বিজেপি বা অন্য কেউ করতে, তাহলে তাড়াতাড়ি আমরা সেই কথাটাই বলছি যে বিজেপির নেতৃত্বরা যখন ক্ষমতাসীন কোনো রাজ্যে থাকে তাদের নেতৃত্বরা আদিবাসী কোনো মানুষের গায়ে ইসে করে দিচ্ছেন, প্রস্রাব করে দিচ্ছে, কখনো তাদেরকে মেরে ফেলছে, কখনো গালিগালাজ করছে। এবং শুভেন্দু অধিকারীও আদিবাসী সম্পর্কে বহু বাজে মন্তব্য করেছেন, কিন্তু বিজেপি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিটি পদক্ষেপে যারাই যখন এই ধরনের আলটপকা মন্তব্য করেন বা কোনো সমাজের বাইরে গিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আমি যদি এবার একটু কোচবিহারের রাজনীতির দিকে আসি, কোচবিহারের দিকে যদি নজর রাখি, 21 সালে প্রায় অধিকাংশ সিটি কিন্তু জিতেছিল বিজেপি। তারপর আমরা এই লোকসভা দেখলাম যে এই লোকসভা আসনে প্রাক্তন মন্ত্রী হেরে গেলেন। উত্তরবঙ্গের একমাত্র সিট তৃণমূল কোচবিহার থেকে জিতলো। এবারের স্ট্র্যাটেজিকটা কীভাবে দেখছেন কোচবিহারে? এবার তৃণমূল কংগ্রেস 9টির মধ্যে 9টি বিধানসভায় আসন জয়যুক্ত হবে। ধারাবাহিকভাবে কর্মসূচি দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং আমরা প্রত্যাশা করি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে বাংলাকে যেভাবে পরিষেবা দিচ্ছেন, এবং উত্তরবঙ্গে তিনি যতবার আসেন, অন্য কোনো মুখ্যমন্ত্রী বিগত দিনে আসেননি। উত্তরবঙ্গের দিকে এত নজর বিগত দিনে বাংলার কোনো মুখ্যমন্ত্রী দেননি। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষ, কুচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এবং এবার একটা রেকর্ড হবে যে 9টি আসনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। গত বছর শীতলকুচি বিধানসভা থেকে আপনি অনেকটা বড় মার্জিনে হেরে গেছিলেন। আপনি কি এখনও কি ময়কাটা আফসোস থাকে বা এবার কি ভোটে দাঁড়ানোর একটা ইচ্ছা রয়েছে? দেখুন, আমরা রাজনৈতিক কর্মী, দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কাজ হবে। আমার ইচ্ছের থেকেও বেশি দলের ইচ্ছে। নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সাংসদ ছিলাম, গত বছর কন্টেস্ট করেছি। নিশ্চিতভাবে ইচ্ছে তো রয়েছে, কিন্তু দলের সিদ্ধান্তই শিরোধার্য। দল যার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা দলের একজন বোনাফাইড কর্মী হিসাবে সেটাকেই মান্যতা দেব। এবং শীতলকুচির যে ম্যাসাকার আপনারা জানেন, ভোটের দিন 5 জন মানুষের মৃত্যু, এই ঘটনা কিন্তু গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে, গোটা ভারতবর্ষের গণতন্ত্র ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমার পরাজয় হয়েছে, কিন্তু দল দারুণভাবে ক্ষমতায় এসেছে, দল আরও শক্তিশালী জায়গায় বিচরণ করছে। এটাই সবথেকে বড় আমার কাছে প্রাপ্তি। একদম শেষ প্রশ্ন, যে এত
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ সব অভিযোগকে ছাপিয়ে পুনরায় কি এবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন হতে পারে মনে করেন? চতুর্থবার আরও বেশি সংখ্যক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কারণ মানুষ উপলব্ধি করছে যে একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারে, মানুষের যে চাহিদা সেটা মেটাতে সক্ষম। এবং বিগত দিনে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কর্মযোগ্য যারা চাক্ষুষ করেছে এবং সেই নিরিখেই তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে, চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম প্রাক্তন সাংসদ কোচবিহার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের সঙ্গে। তিনি একদম সরাসরি বললেন বিজেপির যে সমস্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগকে কিন্তু একদম পুরোপুরি নস্যাৎ করে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই ভরসা রাখবে আগামী দিনে মানুষ, এবং 26-এ কিন্তু পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবে। আপনাদের কী প্রতিক্রিয়া, আপনাদের কী মনে হয় এই ভিডিও দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সকলকে ধন্যবাদ।